আমরা সকাল সকাল উঠে সূর্যোদয় দেখতে আসলাম। আমরা এখানে প্রায় 5টার দিকে আসছি। তো এখন পর্যন্ত সূর্য ওঠার কোনো নামই নেই। এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে কাউয়ার চরে। তো অনেক অপেক্ষা করতেছিলাম এই সূর্য ওঠার জন্য। তো ফাইনালি উঠছে। তো এখন আমরা ইনশাল্লাহ অন্য কোনো স্পটে যাব। তো গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কুয়াকাটাতে এসেছি এবং কুয়াকাটাতে এসে যে নতুন কোথায় কোথায় ঘুরেছি, লেবুর চরে গিয়েছিলাম এবং আরও অনেক জায়গায় গিয়েছি, সেগুলো কিন্তু দেখিয়েছি। এবং আজকে আপনাদের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে সূর্যোদয় থেকে শুরু করে কাউয়ার চর এবং ঝাউ বাগান এবং রাখাইন পল্লী, রাখাইনরা কোথায় থাকে, তো এগুলো কিন্তু দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা অনেক সকাল সকাল উঠে সূর্যোদয় দেখতে গেলাম। একদম ফজরের অনেক আগে কিন্তু আমরা উঠেছি। দেখতে পাচ্ছেন আমার কানে মাফলার বাঁধা আছে। একদম ঠান্ডার ভেতরে আমরা চলে যাই সূর্যোদয় দেখার জন্য এবং আমরা অবস্থান করি কাউয়ার চরে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সকাল সকালে কিন্তু কত লোকজন চলে আসছে এই সূর্যোদয় দেখার জন্য। তো আমরা সকাল সকাল উঠে সূর্যোদয় দেখতে আসলাম। আমরা এখানে প্রায় 5টার দিকে আসছি। হোটেল থেকে আরো অনেক আগেই বের হয়েছি যাতে আমরা সূর্যোদয় দেখতে পারি। কিন্তু কুয়াশার কারণে এখানে কিন্তু সূর্যোদয় এখনো দেখা যাচ্ছে না। তো আশেপাশে কিন্তু অনেক লোক আসছে, সকাল সকালে চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সূর্যোদয়টা দেখা যাচ্ছে না। সূর্য দেখা যাচ্ছে না আকাশে। ওই আকাশ যেরকম সাদা সেরকম সাদাই দেখা যাচ্ছে। তো জানি না দেখতে পারবো কিনা। তো দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে ইনশাল্লাহ দেখতে পারবো। ভাই সকাল সকাল উঠে সূর্য দেখতে আসছিলাম অনেক সকালে। তো এখন পর্যন্ত সূর্য ওঠার কোনো নামই নাই। এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে কাউয়ার চরে। প্রায় ঘন্টার উপরে হয়ে গেল আমরা এখানে আসছি, কিন্তু এখানে এখনো পর্যন্ত সূর্য উঠতেছে না। জানি না, কপাল খারাপ, হয়তো আমাদের এখানে সূর্য দেখা যাচ্ছে না। আরো কতক্ষণ লাগবে জানি না। অনেক কষ্ট করেই আসছি দূর থেকে। তো দেখা যাক সূর্য ওঠে নাকি। উঠলে তো আলহামদুলিল্লাহ ভালো, না উঠলে তো ফাইনালি অনেক অপেক্ষার পর কিন্তু সূর্য উঠেছে। যে আপনাদেরকে একটু দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, কিন্তু পিছনে একটু আলোর ইসের কারণে সব ডিস্টার্ব দিচ্ছে আর কি। তো পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট করে সূর্যটা কিন্তু উঠে গেছে। তো অনেক অপেক্ষা করতেছিলাম এই সূর্য ওঠার জন্য। তো ফাইনালি উঠছে। তো এখন আমরা ইনশাল্লাহ অন্য কোনো স্পটে যাব। তো আপনাদেরকে অন্য স্পট দেখাচ্ছি, চলেন। সূর্যোদয় দেখার পরে আমরা যে বাইকটা ভাড়া করেছিলাম সেই বাইকটা নিয়ে কিন্তু আমরা চলে যাই ঝাউ বাগান দেখার উদ্দেশ্যে। ঝাউ বাগান কিন্তু খুব একটা দূরে না, কাছেই। তো দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ঝাউ বন আছে এবং কিছু পরিত্যক্ত নৌকা রয়েছে। তাছাড়া কিন্তু এখানে দেখার মধ্যে তেমন কোনো কিছুই নেই। জাস্ট এমনি কয়েকটা ঝাউ বাগান আছে, এছাড়া কিছুই না। সৌন্দর্য বলতে কিছুই নাই এখানে। জাস্ট কিছু ঝাউ বাগান দাঁড়িয়ে আছে এবং লোকজন তারা মূত্র বিসর্জন করতেছে। দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। তো এখানে 2-4 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমরা চলে যাই রাখাইন পল্লীতে, রাখাইনদেরকে দেখার জন্য। তো সেখানে কিন্তু রাখাইনরা অনেক আগে থেকে 1700 শতাব্দী থেকে তারা কিন্তু ওখানে বসবাস করে এবং সেখানে কিছু মায়ানমার থেকে আসছিল এবং সেখানেই আছে এবং তাদের ছেলেপেলেরা হয়েছে, তারা বংশ বিস্তার করেছে ধীরে 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 ধীরে, কিন্তু পর্যায়ক্রমে তারা সেখানেই আছে। তো আমরা কিন্তু ঢুকে গেলাম সেই রাখাইন পল্লীতে, যেখানে তারা তাঁত দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করে। দেখতে পাচ্ছেন যে গেঞ্জিগুলো রয়েছে, এগুলো সব কিন্তু তাদের নিজস্ব যেই তাঁত আছে সেই তাঁত দিয়ে কিন্তু তৈরি করা। তো যেই ঘরের ভিতরে ঢুকতেছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা ঘর রয়েছে। এই ঘরটা কিন্তু তাদের নিজস্ব এবং এখানে পাশেই তাঁত ঘর রয়েছে। সেখানে তারা চাদর, শাড়ি এবং রুমাল অনেক কিছু কিন্তু তৈরি করে, এমনকি পাঞ্জাবি, 3 পিস এগুলোও কিন্তু তারা নিজের হাতে তাঁত দিয়ে তৈরি করে থাকে। দামও কিন্তু খুব একটা বেশি না, 300, 350, 400 টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই কিন্তু এখান থেকে কিনতে পারবেন। তো তাদের ঘরটা দেখতে পাচ্ছেন আমাদের ঘর থেকে কিন্তু অনেকটা ভিন্ন, এমনকি তাদের ভাষাও কিন্তু আমাদের থেকে আলাদা। তারা বাংলা ভাষা জানে ঠিক আছে, তবে তারা যখন নিজেদের মাঝে কথা বলে তারা কিন্তু বাংলা ভাষায় মোটেও কথা বলে না, তাদের নিজের ভাষায় কথা বলে। আমি কিন্তু তাদের কথা অনেকটা শুনেছি। তো রাখাইন তাঁত পল্লী, এখানে তাদের একটাই কাজ, সেটা হচ্ছে তাঁত বোনা এবং সেগুলোকে বিক্রি করা এবং জীবন নির্ধারণ করা, এই তো। তো তারপরে আমরা একটু দূরেই চলে আসি, যেখানে কিন্তু আসল আকর্ষণটা রয়েছে। এখানে কিন্তু রয়েছে রাখাইন তাঁত জাদুঘর, রাখাইন জাদুঘর রয়েছে। এই জাদুঘরে কিন্তু দেখার জন্য মানুষ অনেক দূর থেকে চলে আসে। এখানে তেমন কিছু নেই, জাস্ট একটা মূর্তি আছে এবং কুয়া রয়েছে, যে কুয়া থেকে রাখাইনরা অনেক আগে পানি খাইতো আর কি। তো সেই কুয়াগুলোই রয়েছে, তাছাড়া কিন্তু দেখার মতো এখানে তেমন কোনো কিছুই নেই। তো তারপরে এগুলো দেখার পরে 3-4টা স্পট দেখার পরে কিন্তু আমরা আমাদের হোটেলে আবার ফিরে যাই, কারণ যা যা দেখার ছিল মোটামুটি এই বাইকে চড়ে আমরা কিন্তু অনেক কিছুই দেখে ফেলেছি। রুমে চলে আসলাম এবং সকাল থেকে সেই যে ঘুরতেছিলাম, এখন রুমে আসলাম এবং এসে সকাল নাস্তা কিন্তু এখন আমরা করা হয় নাই। তো সবাই নাস্তাটা করব। সবাই নাস্তা শেষে ইনশাল্লাহ আমাদের যে বাড়ি পাবনাতে, ইনশাল্লাহ পাবনাতে রওনা দেবো ইনশাল্লাহ। তো রুম থেকে হালকা পাতলা নাস্তা সেরে আমরা রওনা হয়ে যাই বাড়িতে আসার জন্য।
যেই ফাতেমা ইন্টারফেস গাড়িটা আছে এটাতে কিন্তু আমরা ব্যাক করি। বিকাল 4টার সময় এটা কুয়াকাটা থেকে ছেড়েছিল এবং পাবনাতে আমরা পৌঁছাই ফজরের একটু আগে, রাত 4টার দিকে এসে পৌঁছাই। তো আপনাদেরকে কিন্তু এই ভিডিওর মাঝে আমি বিভিন্ন সুন্দর স্পটগুলো দেখানোর চেষ্টা করেছি কুয়াকাটার। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।